আপনি বারবার দল পরিবর্তন করেন। একটা দলই পরিবর্তন করছি, বহু দল নয়। এটা আসলে ভুল মেসেজ। মূলত আমার ফ্যামিলি ঐতিহাসিকভাবে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তারা ধারাবাহিকতায় আমি আমার বেড়ে ওঠা পুরো একটা রাজনৈতিক পরিবারে এবং জামাত সংগঠনের আদর্শ নীতি নৈতিকতা নিয়েই আমার বেড়ে ওঠাটা। তো পারিবারিকভাবেই আমি শিবিরের কর্মী হিসেবে শপথ গ্রহণ করি 2001 সালে। মোটামুটি আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে রাজনীতি শুরু করি। যদি 2006 সালে আপনি রাজনীতি শুরু করেন এবং প্রথম দিকে আপনি সরাসরি জামায়াত কিংবা শিবিরের সাথে যুক্ত ছিলেন, আপনি বারবার দল পরিবর্তনটার জবাবে আপনি কি বলতে চান, যে আপনার এই দল পরিবর্তনের ব্যাপারে আপনি কি বলতে চান? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে আমি তোমাকে ধন্যবাদ জানাই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো। জামাত সংগঠনের সাথে অ্যাকচুয়ালি আমার কোনো রাজনৈতিক সম্পর্কই ছিল না। আমি শিবির করার কারণে জামাতের একজন শুভাকাঙ্ক্ষী ছিলাম। সমস্ত আন্দোলন সংগ্রাম জামাতের ব্যানারে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমি কখনো জামাতের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম না। আমি যে দুইটা দল পরিবর্তন করছি, একটা হচ্ছে গণ অধিকার পরিষদ, একটা দলই পরিবর্তন করছি, বহু দল নয়। এটা আসলে ভুল মেসেজ। হয়তোবা তখন আমার যে মেন্টালিটি বা আমার যে বিপ্লবী মনা মানুষ, আমি তখন যদি গণ অধিকার পরিষদ হয়তো ওই সময় যদি জন্ম নিত, হয়তোবা আমি তখন শিবির না করে হয়তো গণ অধিকার পরিষদও করতে পারতাম। যার কারণে আমার একদম সোজা সাপটা উত্তর, দল পরিবর্তনটা আসলে এটা এইভাবে বললে আমার কাছে কেন জানি খারাপ লাগে। আমি তো দলটা পরিবর্তন মিন হচ্ছে ছাত্র রাজনীতি করছি শিবিরের সাথে। এরপরে আনুষ্ঠানিকভাবে আমি 2018 সালে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে সরাসরি এর পরবর্তী প্রশ্নে আমি সেটাতে আসতে চাচ্ছি। তবে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সাধারণ জনতা যেটা জানে যে বারবার দল পরিবর্তন করেন, বরং এটা ভুল মেসেজ ছিল। আপনি বরং একটা দল পরিবর্তন করেছেন, সেটা হচ্ছে যে শিবির থেকে গণ অধিকার পরিষদ। এরপর যখন পর্যায়ক্রমে আপনি দেখলেন যে গণ অধিকার পরিষদ তেমন একটা জনগণের মাঝে সাড়া ফেলতে পারতেছে না, তখন সর্বশেষ আপনি এনসিপিতে যুক্ত হলেন। যাক, আমি আপনাকে সর্বশেষ যদিও নয়, তবে এর মাঝে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এই যে 24-এর যে কোটা আন্দোলন, 24-এর কোটা আন্দোলন কিন্তু সম্পূর্ণটাই ছিল একটা ছাত্রদের আন্দোলন, যে কোটা আন্দোলনে কিন্তু সরাসরি ছাত্ররা যুক্ত ছিল। আপনি এমত অবস্থায় ছাত্র না হয়েও আপনি একজন মুরব্বী লেভেলের মানুষ হয়ে এই ছাত্রদের সাথে যুক্ত হয়ে ব্যানারের প্রথম দিক থেকে আপনি যে নেতৃত্বটা দিয়েছিলেন, এটার মূল কারণ কি ছিল? ছাত্রদের কাছে এটা কোটা আন্দোলন ছিল, কিন্তু যারা গত 15 বছর 16 বছর এই আওয়ামী ফ্যাসিস্টের দ্বারায় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, জেল জুলুম গুণ খুনের শিকার হয়েছে, তারা কিন্তু আমরা ওত পেতে ছিলাম একটা ভালো একটা ইস্যু যদি কখনো আসে। যেহেতু গত 15-16 বছর আমরা ব্যাপক ধরপাকড়ের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের সাথে আমরা কোনোভাবেই আন্দোলনে পেরে উঠতে পারতেছিলাম না। তখন আমাদের সিনিয়র হিসাবে বা সিনিয়র সংগঠক যারা নেতৃত্ব দেন, হ্যাঁ, যে আমাদের ছাত্রদের দিয়েই আমাদের এই স্বৈরাচারের পতন আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাইতে হবে। তো আমার এখানে সম্পৃক্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমরা একটা ভালো একটা ইস্যু খুঁজতেছিলাম, যাকে শেখ হাসিনাকে পরাজিত করার মতো একটা ইস্যু। তখন আমার ফোনে একের পর এক SMS যায়। আমি ওই SMS-গুলো থেকে 2টা নম্বরে কল ব্যাক করি। তো 2টা নম্বরে কল ব্যাক করে একটা নম্বরে কল গেছে, একটা নম্বরে কল যাচ্ছে না, মানে আউটগোয়িং বন্ধ একটা, কিন্তু একটাতে কথা বলা যাচ্ছে। আপনারা আজকে আন্দোলন যে কোনোভাবেই আপনাদের নিজ নিজ উপজেলায় আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে, আপনারা প্রিপারেশন নেন, আপনাদেরকে যাইতে হবে। তখন নামাজের পরে আমাকে নাসির ভাই ফোন দিল, আমাদের এখনকার যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক আছে আবু সাইদ লিওন ভাইয়ের বড় ভাই নাসির ভাই ফোন দিল, দিয়ে বলল যে আপনি আছেন, ইনশাল্লাহ আমাদের জলঢার প্রোগ্রাম সফল হবে। এমনকি মিছিল শেষেও নাসির ভাই আমাকে ফোন দিয়ে নাসির ভাইকে অনেককে ফোন দিছে যে সানা ভাই আছে, সানা ভাই যাবে, এই একটা ব্যাপার ছিল। তখন নাসির ভাই সবাইকে আশ্বস্ত করছে যে এই ব্যানারে সানা দাঁড়াইছে, অবশ্যই সেই প্রোগ্রাম সফল হবে। তার প্রতি আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো, আমার ভাষা জানা নেই। এই একটা মানুষ যে আমাকে এতটা ভালোবাসে এবং আমার প্রতি এতটা যার আস্থা ছিল। এখন আপনি বলেন, যেখানে আমার প্রতি মানুষের এতটা আস্থা ছিল, সেখানে আমি ওই আন্দোলনে কার ছিল, কোন ছাত্র ছিল, কে ছিল, এইটা দেখবো নাকি মানুষের যে আমার প্রতি যে দায়িত্বটা মানুষ যে মনে করে যে এই মানুষটা সামনে দাঁড়াইলেই একটা কিছু ঘটবে, তাহলে আমি কোনটাকে করব। তখন সব কিছু ওভারকাম করে আমি ব্যানারের সামনে একদম নামাজ শেষে সবাইকে বলে, মসজিদে সবাইকে বলে, এমনকি আমার ফ্যামিলির কাছ থেকে ইনডাইরেক্টলি বিদায় নেওয়া, যেটাকে বলে, হয়তো নাও ফিরতে পারি, এরকম একটা মেন্টালিটি নিয়ে তাদেরকে ছেলে সন্তান সবার সাথে যতটুকু শেষ কথা বলা যায় এরকম একটা সিচুয়েশনে কথা বলেই
আমি সেদিন ব্যানারের সামনে যাই এবং মিছিলের নেতৃত্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে জলঢাকায় 19শে জুলাই আমরা আন্দোলন সংগ্রামটা শুরু করি। হ্যাঁ, যদিও এটা প্রথম দিকে ছাত্র জনতার একটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা সাধারণ জনতার আন্দোলনের রূপ নেয়। তো এই আন্দোলনে আপনি একটু আগে বলেছিলেন যে স্বৈরাচারের পতন, আমরা দেখেছিলাম যে আপনি এই আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটালেন, কিন্তু পতন ঘটানোর পরে স্বৈরাচার থাকাকালীন যেমন বাংলাদেশ ছিল, স্বৈরাচার যাওয়ার পরে আপনি কি নতুন বাংলাদেশের কোনো রূপ দেখতে পেরেছেন এখন পর্যন্ত? প্রায় 1 বছর হয়ে গেল কিন্তু স্বৈরাচার পতন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আন্দোলনে যখন আমি সম্পৃক্ত হই তখন কিন্তু সেইখানে আমার আরও 2-4 জন সিনিয়র ভাই ছিল, আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের আলমগীর ভাই এবং মানে তৎকালীন কিছু মানুষের কথা বলতে হয়, আলমগীর ভাই এবং বিপ্লবী আশরাফুল ভাই, এবং যারা ব্যানারের সাইটে থেকে খুব সাহসিকতার সাথে আমাদেরকে উজ্জীবিত করেছিল। বিশেষ করে এখানে আমাদের এখনকার জামাত সংগঠনের একজন দায়িত্বশীল রিঙ্কুর কথা বলতে হয়, এখানে প্রেস ক্লাবের যে এখন সাধারণ সম্পাদক আছে লেলিন মামা, তার কথা বলতে, এরকম অনেক সিনিয়র মানুষ আমাদেরকে কিন্তু অত্যন্ত সাহস জুগিয়েছে এবং খুব পাশে থেকেছে। এখন আপনি প্রশ্ন করলেন যে আন্দোলনের এই যে জীবনের এত রিস্ক, এত ঝুঁকি নিয়ে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটালাম, পতন পরবর্তী আমরা যে উদ্দেশ্য নিয়ে মাঠে নামছিলাম, যে উদ্দেশ্য নিয়ে আমাদের 2000-এর মতো মানুষ জীবন দিল, হাজার হাজার ছাত্র জনতা এখনও পঙ্গুত্ব বরণ করে আছে, এই যে আমরা তার বিনিময়ে আসলে কী পেয়েছি, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে। আমি এক বাক্যে বলবো যে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার ব্যক্তিগত অবজারভেশন সেটা হচ্ছে, আমি স্বৈরাচার পতনের সময় তো আপনারা সবাই জানেন 23শে জুলাই আমি এবং আমার এক সহযোদ্ধা, সেও আন্দোলনের একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল। তৎকালীন সে ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল, প্রিন্স মাহমুদ, সে সহ কিন্তু আমরা র্যাবের হাতে 2জনেই আনসার্টেনলি একেবারে যেটাকে বলে মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমরা কিন্তু মানে মিছিল পরবর্তী আমরা কিন্তু সরেই থাকছিলাম, বাইরে থাকি, বিভিন্ন জায়গায় থাকি গ্রেপ্তারের আতঙ্কে, কিন্তু সেই দিন আমরা 2জনেই 23শে জুলাই আমরা 2জনেই গ্রেপ্তার হয়ে যাই। আমি আপনাকে আরেকটু মনে করিয়ে দেই যে আমি আপনাকে গ্রেপ্তারের বিষয়ে হয়তো একটু পরে প্রশ্ন করব। আমি বলছিলাম যে এই স্বৈরাচার পতনের 1 বছর হয়ে গেল, এতে আপনি বাংলাদেশের যে পরিবর্তনটা দেখলেন, কি রকম পরিবর্তন আপনার কাছে দৃশ্যমান হয়েছে? এই সরকারের মধ্যে তেমনটা কোনো কিছু দেখতে পাইনি। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের জলঢাকা বাজারের পেট্রোল পাম্পে তারা 5 তারিখে যেভাবে আমাদের ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, আপনি এখন পর্যন্ত তৎকালীন এমপি ডামি নির্বাচনের যে প্রার্থী আছে তার নির্দেশেই তার গুন্ডা পান্ডারা, সঙ্গরা, জঙ্গি লীগের সদস্যরা এখানে যেভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, আজকে আমি দেখলাম না যে ওই মাপের যাদের নেতৃত্বে এই হামলাটা হইল তাদের ওই রকম কোনো মানুষকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হ্যাঁ, এখন লোকাল প্রশাসন মনে করে যে তারা নাই, তারা বাইরে থাকে, কিন্তু আমরা তো দেখেছি যে আমাদের সময়গুলোতে গত 15-16 বছর আমরা যদি একটা প্ল্যান করে মাটির নিচে গর্তে ঢুকে থাকি, তখন কিন্তু কোনো না কোনোভাবেই ধান ক্ষেত, আলু ক্ষেত, ভুট্টা ক্ষেত আমাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে বের করে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি যেহেতু এইরকম ডামি নির্বাচনের প্রার্থী যার নেতৃত্বে এত বড় সংঘর্ষ হইল, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, আমি কোনোভাবেই বলতে পারি না যে আমার ভাইদের উপরে যে আক্রমণ হলো, এই সরকার আইনগতভাবে বা আইনের দিক থেকে এখন পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের সুপ্রয়োগ হচ্ছে বলে আমি মনে করতেছি। যে আজকের থেকে বেশ কয়েক বছর আগে আপনি কারাবরণ করেছিলেন, বিরোধী দলের নির্যাতনের শিকার হয়েছিলেন, কিংবা 24-এর যে ছাত্র আন্দোলন, এই আন্দোলনে আপনি সামন থেকে নেতৃত্ব দেওয়ায় কিন্তু সরাসরি র্যাব আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তখন জেলখানাটা একটা মোটামুটি ছিল যে সেখানে চাইলে আমরা ফোনে যখন তখন কথা বলতে পারতাম, বাইরে থেকে খাবার আনতে পারতাম, একটা পত্রিকা আমরা অনায়াসে নিতে পারতাম, অন্য যারা আসামি ছিল তাদের সাথে আমাদের জেলের মধ্যে যে সম্পৃক্ততা, দেখা করা, কথা বলা, সব কিছুই একটা ছিল, স্বাভাবিকতার মধ্যেই ছিল। কিন্তু লাস্ট যেটা হচ্ছে কি, আমার সাথে যে প্রিন্স মাহমুদ গ্রেপ্তার হয়েছিল, প্রিন্সের তো আসলে বয়স কম, আর এর আগে গ্রেপ্তার হওয়ারও তো এরকম কোনো অভিজ্ঞতা নাই। তবে গ্রেপ্তারে যখন আমি দেখলাম যে প্রিন্স গাড়িতে, তখন আমার কাছে মনে হলো কি যে এই ছেলেটাকে সে কি সামলাইতে পারবে, কিন্তু দেখলাম সে যখন আমাকে গাড়িতে উঠাইলো গ্রেপ্তার করে, সে তখন
মানে অত্যন্ত খুশি যে যাক আমার একজন বড় ভাই আমার সাথে আছে, যে আমার জন্যে সব কিছুটাই করতে পারবে, এই সাহসটা তার ভিতরে ছিল। কিন্তু প্রিন্স মাহমুদ কিন্তু ওরা গ্রেপ্তার করে কি করতে পারে এটা কিন্তু তার ধারণা ছিল না, যার কারণে সে অনেকটা রিল্যাক্সেবল দেখছি তাকে। আমরা যখন আমাদের গ্রেপ্তার করে গাড়িটা যখন আমাদের রাজারহাটে যায়, ও তো বুঝতে পারতেছে না, ওদের কাছে মানে ফোনের পর ফোন আসতেছে আমাদেরকে গুম করে ফেলার বা আমাদেরকে অন্য কোনো কিছু করার জন্য তাদের কাছে একের পর এক ফোন কল আসতেছিল, কিন্তু এগুলো প্রিন্স বুঝতেছিল না। এক পর্যায়ে তারা একটা ফাঁকা জায়গায় গিয়ে গাড়িটাকে দাঁড় করাইলো, র্যাবের গাড়িটাকে দাঁড় করায় আমাদেরকে যে গ্রেপ্তারের যে নেতৃত্ব দিছে র্যাবের অফিসার, উনি আবার গাড়ি থেকে নেমে একটু দূরে গেল, দূরে গিয়ে কার সাথে যেন কথা বলতেছে। তো তখন কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমাদের লাইফে একটা কিছু ঘটতেছে, কিন্তু প্রিন্স ওটা ওইভাবে বুঝতে পারতেন না, ওর হয়তো বয়সের ম্যাচুরিটি হোক বা পরিস্থিতিতে হয়তো ওরকম বুঝতে পারতেছে না। তো আমি যখন বুঝলাম যে আমাদের একটা বড় বিপদ হচ্ছেই, কিন্তু আমি আমার এখান থেকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার ফ্যামিলি এবং আমার রাজনৈতিক সহযোদ্ধা যারা আছে। আমার ফ্যামিলি গ্রেপ্তার থেকে শুরু করে আমাকে কোর্টে স্যারেন্ডার পর্যন্ত 36 ঘন্টা আমাদের উপরে যে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে এখানে যাওয়া সেখানে যাওয়া বা একটা গুম করে ফেলার যে একটা প্রক্রিয়া, তারা যে ব্যর্থটা হয়েছে এটা আমার ফ্যামিলি। আমি আমার ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমার এতবার গ্রেপ্তার পরেও কোনোভাবে বিরক্ত না হয়ে দেশের স্বার্থে। আমার বাবা বলে যে আমার ছেলে যদি অন্য কোনো অপরাধ করে গুম হইতো, খুন জেলে যাইতো, আমি কিছুই মানে আমি হয়তো লজ্জা পাইতাম, কিন্তু আমার ছেলে তো দেশের স্বার্থে সে এই কাজটা করছে এবং দেশের স্বার্থেই সে গ্রেপ্তার হয়েছে। ছাত্র জনতার কোনো ব্যানারে কিন্তু কোনোদিন লেখা ছিল না যে আমরা ভোটের জন্যে একটা আন্দোলন করব বা আন্দোলন আমরা চাই। অবশ্যই সব সময় সেখানে এটা কোটা আন্দোলন ছিল, শেষে ছিল স্বৈরাচার পতন এক দফার আন্দোলন, যেটা আমাদের নাহিব ভাই যে আন্দোলন স্বৈরাচার পতনের যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে গত 24-এর 3 আগস্ট যেটা ঘোষণা দিয়েছিলেন এক দফার, সেদিনও কিন্তু কোথাও বলা হয়নি যে শেখ হাসিনার পতন এবং নির্বাচন এরকম কোনো ইস্যু ছিল না। আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে এবং এখন অনেক দল যারা নির্বাচন চাচ্ছে তারাও কিন্তু ওই সময় বলতো যে দেশটাকে বাঁচাতে হবে। দেশটাকে বাঁচাতে গিয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে। আপনি যদি তাদের মিডিয়া সেলগুলোতে যান দেখবেন যে একটা, আমি শ্রদ্ধা রেখে বলি, মির্জা ফখরুল সাহেব বলছিলেন যে এই তরুণরা কবে জাগবে, তরুণরা না জাগলে, ছাত্র সমাজ না জাগলে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো না, আমরা স্বৈরাচারের পতন করাতে পারবো না, আমরা বাংলাদেশ সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো না। এই তারেক জিয়া সাহেব কিন্তু বারবার বলেছিলেন যে আমরা একটা জাতীয় সরকারের মধ্যেই আওয়ামী লীগের পতন পরবর্তী আমরা একটা জাতীয় সরকার করেই দেশ পরিচালিত করব, সব দলের সমন্বয় সেটা। তো দুঃখজনক হলে সত্য যে এই দলগুলো আজকে দেখেন, বিএনপি কিন্তু গত 15-16 বছরে কম নির্যাতিত হয়নি। তারেক জিয়াকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অত্যন্ত খারাপ লাগে আমার, এখনও চোখে পানি আসে। সেদিন খালেদা জিয়াকে যেভাবে বাড়ি থেকে বিতাড়িত করলো এই আওয়ামী লীগ, মানে যে বাড়িটা মানে একটা স্পর্শকাতর বিষয়, মানুষের শেষ স্থল ঠিকানা, সেই বাড়িটা পর্যন্ত কি হায়না আওয়ামী লীগ তাকে কিন্তু থাকতে দেয়নি। ছাত্র দলের অনেক ভাই, যুব দলের অনেক ভাইকে কীভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। ইভেন আপনি যদি লাশ দেখেন ওদের 23 সালের 28শে অক্টোবর আপনি দেখবেন গয়েশ্বর চন্দ্র রায়কে কীভাবে যাত্রাবাড়ির একটা রাস্তার মোড়ে কীভাবে পুলিশ তাদেরকে পিটাচ্ছিল। আপনি যদি তৎকালীন চিফ হুইপ এই জয়নাল আবেদিনকে দেখেন, এই যে ভাতের হোটেলের যে মালিক এই যে হারুন, তার নেতৃত্বে তার উপরে কীভাবে হামলাটা হয়েছিল সংসদ ভবন এলাকায়, একদম শার্ট ভিজে যাচ্ছিল, রক্তে রঞ্জিত হয়ে গেছিল। আমি অবাক হয়ে যাই এই যে দলগুলা এত জুলুম নির্যাতনের পরে কিভাবে এদের মানে বিচার এবং এই দেশ সামনে কিভাবে পরিচালিত হবে, এই ইস্যুগুলো অন্তত ঠিক না করে নির্বাচন করে। হ্যাঁ, দেশের নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, মানে নির্বাচনের পক্ষে আমিও চাই, কিন্তু আমার কথা হচ্ছে মৌলিক যে সংস্কারটা, যাতে গত 15-16 বছর আমার ছাত্র জনতার উপরে, বিরোধী দলের উপরে এইভাবে জুলুম নির্যাতন করলো, জামাত সংগঠনের একের পর এক সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে ফাঁসি দিল, তাহলে এই মানুষগুলার যদি বিচার আমরা করতে না পারি, একটা দেশের ন্যূনতম সংস্কার করতে না পারি, তাহলে আমরা কিভাবে একটা নির্বাচনের দিকে যাব। আমি উদারত আহ্বান জানাবো, আপনারা নির্বাচন কাল হোক না, কোনো সমস্যা নাই তো, কিন্তু আপনি দৃশ্যমান বিচার, ছাত্র জনতার যে দাবি দৃশ্যমান বিচার এবং হচ্ছে সংস্কার, এনসিপি এবং ছাত্র জনতা যেটা দাবি করে সেটা করে দিন, নির্বাচন করুন, কোনো আপত্তি নেই। আজকের এই বুলেট টিভির মাধ্যমে সবাইকে উদারত আহ্বান জানাবো, বাংলাদেশের রাজনীতিতে আমরা আপনাদের সমালোচনা করি,
কিন্তু আমরা আওয়ামী লীগ পোষণের জন্য এক থাকি, আওয়ামী লীগের ব্যাপারে যেন আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকি। আমি সব দলের প্রতি উদারতা আহ্বান জানাবো, আপনারা এখান থেকে দূরে থাকবেন। আপনারা মনে রাখবেন আওয়ামী লীগের পতন এবং আজকে যে তাদের দেশ থেকে পালাতে হয়েছে শুধুমাত্র সেটা এই যে হাইব্রিডদের কারণে হয়েছে। এত হাইব্রিডদের কাছ থেকে দূরে থাকবেন, এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এবং আলোচনা শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।